নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের প্রাপ্তমনস্কদের জন্য লেখা একটি গল্প, রান্নাবাটি। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের প্রাপ্তমনস্কদের জন্য লেখা একটি গল্প, রান্নাবাটি। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কাঁচা মিঠে আমে একটা কামড় বসিয়ে ধোঁদলের মাথায় ঠাস করে একটা থাপ্পড় মারল মেহুল। ধোঁদল কাঁদো কাঁদো চোখে ওর দিকে তাকালো। আম গাছের মগ ডালে বসে আছে ওরা 5 জন। মেহুল ওদের সর্দার। ধোঁদল মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মারলে কোনো? মারবো না, মাথায় মেরেছি, পাছায় মারা উচিত তোর। এটা কি এনেছিস? হ্যাঁ, তো খেতে ভালো না? খেতে ভালো না বলেও তো তখন থেকে খেয়েই যাচ্ছ, একটুও তো ভাগ দিলে না। মেহুল আবার একটা ঠাস করে চাটি মারলো ধোঁদলের মাথায়। একটা থাপ্পড় মারবো এবার গালে। দিদি, তুমি কিন্তু কথায় কথায় খুব মারো। হ্যাঁ, এবার আর মারবো না, পাছায় ক্যাঁত করে একটা লাথি দিয়ে একদম ওপর থেকে নিচে ফেলবো। ধোঁদল প্রায় কেঁদেই ফেললো। পাশেই বসেছিল পাপাই। বললে, এই তোকে দিদি খাবাচ্ছে, বুঝিস না? সেও কাঁচা মিঠে আম চেবোচ্ছে। ওই ডালে বসে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। আহ, সে কি স্বাদ! মেহুলের বাবা গাছের নিচ দিয়েই বাজার থেকে ফিরছে হাঁটা পথে। বেলা 8টা বেজে গিয়েছে। বাড়িতে বাজার পৌঁছে দেবার পর পুকুর ধারে স্নান করে গরম 2টি ভাত খেয়ে তারপরে অফিসে বেরোতে হবে। সেই ট্রেনে করে কলকাতা। তারপরে সারাদিন কেরানির হাড় ভাঙা খাটুনি খেটে ফিরবেন সেই রাত 9:30 10টায়। ততক্ষণে মেহুল আর তার ছোট ভাই ঘুমিয়ে কাঁদা। বাবাকে ওপর থেকে দেখেই মেয়ে বলল, বাবা। বাবা সঙ্গে সঙ্গে নিচ থেকে ওপর দিকে তাকিয়ে পাওয়ারের চশমাটা ঠিক করতে করতে বললেন, হে কি রে, ওপরে কি করছিস সাত সকালে? আজও নিশ্চয়ই তোর মা তোকে খুঁজছে। নেমে আয় মা, নেমে আয়, হাত পা ভাঙবে তো। মেহুল ঝুপ করে নামলো ওপর থেকে। একটা শব্দ হলো। নিচে শুকনো আমের ডালপালা পড়ে রয়েছে। ভাগ্যিস কোনো কাঁটা কোটো ছিল না। ঝুপ করে নেমে ফ্রকের পেছন দিকটা হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে বলল, চলো। কোথায়? বাড়ি। তা তুই গাছে বসে আছিস কেন সকালে? মাকে বলেছি তোমার সঙ্গে বাজারে যাব, তাই। তুই তো বাজারে যাসনি, যাবো কি করে? ওই তো ধোঁদল। হাত উঁচু করে ধোঁদল নামক ওই 5-6 বছর বয়সী বাচ্চা ছেলেটির দিকে দেখালো মেহুল। বাবা বললেন, হয় সর্বনাশ, এটা পুরুষ ঠাকুরের ছেলেটা না? হ্যাঁ, বেজায় বদমাস, আজকে কোলে করে ওকে গাছে তুলেছি। ওহ, তুই যে কি করিস! আয় ছোকরা, এই নাম, তোরা নাম। একে একে প্রত্যেকটা বাচ্চাকে প্রায় টেনে টেনে নামালেন মেহুলের বাবা মদন বাবু। তারপরে সকলকে বললেন, এই গাছে উঠবি নে, জানিস নে এই গাছে পেতনির বাসা? কেন উঠেছিস বল? ছেলে পেলে ঝেড়ে দৌড় মারলো। মেহুল বাবার হাত ধরে বলল, ও বাবা, আমার জন্য লেমন জুস এনেছো? হ্যাঁ, এনেছি। সাত সকালে মাকে মিথ্যে কথা বলে কেন বেরোলি? হ্যাঁ, তুমি সকালবেলা বাজারের ব্যাগ নিয়ে বেরোলে না, তখনই বেরিয়ে পড়েছি। তোর যে পড়া ছিল। দূর, আমার পড়তে যেতে ভালো লাগে না, মাস্টার মশাইটা খুব বেশি মারে। ভালো করে পড়লেই আর মারবে না,
পড়িস না কেন মন দিয়ে? আমি পড়ি তো, তাও মারে। বাবা মেয়েকে খুব বেশি স্নেহ করেন, বোধহয় এটা প্রকৃতিগত। মায়ের কাছে তার ছেলে সন্তান একটু বেশি ভালোবাসা পায়, বাবার কাছে কন্যা সন্তান একটু বেশি আদরে হয়। মেয়ের মাথায় দুটো বেড়া বেনুনি করা, ছাপার ফিতে দিয়ে। রবিবার দিন কাছেই ওই আনন্দ মেলায় ঘুরতে গিয়ে নিজের হাতে কিনে দিয়েছিলেন মেয়েকে। মাথায় মেঘবর্ণের মতো কোমর ঝাঁপিয়ে পড়া চুল, তাও আবার কোঁকড়ানো। মাথার দুদিকে চুলগুলো এমন কোঁকড়া ভাবে নেমেছে যেন দেবী মূর্তি কোনো একটা। গায়ের রং বেশ চাপা, অথচ সুন্দর মেয়েটা। এই মেহুলকে গ্রামের সবাই খুব ভালোবাসে। মেহুলের বাবা সাদা রং খুব বেশি পছন্দ করেন, তাই ছোটবেলা থেকেই মেহুলকে ওই সাদার ওপরে বিভিন্ন রঙের ফ্রক পরাতেন। বর্তমানে মেহুলের বয়স 15 বছর। হালকা হালকা ভাবে শরীরে তার যৌবন ফুটে উঠেছে, তবে এখনো তার শরীরে সেইভাবে যৌবন ক্রিয়া আসেনি বলে হয়তো এখনো ফ্রক পরা সে ত্যাগ করতে পারেনি। মেহুল বাবার হাত ধরে বাড়ি ফেরে। মা দুয়ারের দ্বারেই দাঁড়িয়েছিলেন। বাপ মেয়েকে ফিরতে দেখে বললেন, অয় হলো, এতক্ষণে আসা? বলি, সব বাজার কি মাথায় করে নিয়ে এলে নাকি? হ্যাঁ, সে কোন সকালে গেছো? কখন তুমি বাজার দেবে, কখন আমি রান্না করব বলো তো? হ্যাঁ, এই তো মেহুল গেছিল তাই। শোনো, ওই ব্যাগের ভেতর দিকে দেখো, ঠোঙার মধ্যে দুটো লেমন জুস আছে। একটা মেয়েকে দাও, একটা ছেলেকে দাও। তা ছেলে উঠেছে? সে কখন উঠে পড়েছে? উঠে পড়ে মাকে কোলে করে পাঠিয়ে দিয়েছি। কেন, দুধ নেই তো? তোমার তো এসে আবার দুধ চা খেতে হয়। ও, সে ভালোই করেছো। মেহুলের বাবা মায়ের ছোট্ট সংসার। মেহুলের বয়স্ক ঠাকুমা আছেন, মেহুলের একমাত্র ছোট ভাই, মেহুল নিজে আর তার বাবা মা। একতলা ঘর, একদিকে আছে বারান্দা, একদিকে ছোট্ট একটা রান্নাঘর। ওরা মাটির মেঝেতে বসেই খাবার খায়। ওপরে অ্যাডবেস্টারের ছাউনি, 3টে ছোট্ট ছোট্ট খুপড়ি মতো ঘর আছে। একটা ঘরে ঠাকুমা ওই 2 নাতি নাতনিকে সঙ্গে করে নিয়ে ঘুমোয়, আর একটা ঘরে মেহুলের বাবা মা থাকে। আরেক ঘরে থাকে ঠাকুর গোপাল, ওনার জন্য স্পেশালি ওই ঘরটা করা। যদিও টুকিটাকি আত্মীয় স্বজন এলে ওই ঘরেই তাদের নিবাস হয়। বাড়ির বাইরে টিউবওয়েল আছে, শৌচালয় বেশ পরিষ্কার। সারা বাড়ির চারিদিকে অসংখ্য ফুল গাছ লাগিয়েছেন মেহুলের বাবা নিজের হাতে। বর্ষার সময় সেই গাছে জল পেয়ে রীতিমতো ফুলে ফেপে উঠেছে সুন্দর ফুল আর ফলে। মেহুলের মা বললেন, নাও, অনেক হয়েছে, দাও দেখি। বাজারের ব্যাগটা উপর করে ঢালতেই দেখতে পেলেন এক গাদা পুঁটি মাছ নিয়ে এসেছেন। এই মল্ল, এবার এই মাছগুলো কখন আমি ছাড়াবো শুনি? তুমি অফিসে খেয়ে যাবে, আবার মেয়ে স্কুলে যাবে, আমি যে কোন দিক সামলাই। যতই লাঠিচাটা মারুক না কেন ঝর্ণা, মেহুলের বাবাকে চোখে হারায় সে। দাঁত খিচুনি দিতে দিতেই ওই মাছগুলো নিয়ে কলপারে কুটতে বসলো। মেহুলকে বলল, আই, হা করে কি দেখছিস? ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে লজেন্স খেলেই হবে? আয়, মায়ের হাতে হাতে একটু কাজ কর। থাক না, আমাকে না হয় ভেজে দিতে হবে না, সেদ্ধ দুটো বসিয়ে দাও, তাই খেয়েই না হয় যাব। মেহুলকে ছাড়ো, পড়াশোনা করতে বসুক। সকালে বাজারে গিয়েছিল। থাক, তোমার নাশ করা দিয়ে মাথায় তুলতে হবে না। মেয়ে যে কত দূর বাজারে গিয়েছিল আমার ভালো করে জানা আছে। ওই তো ওই আম গাছের ওপরে বসে ধরে ধরে মারছিল বাচ্চা ছেলেগুলোকে। মা, তুমি কি করে জানলে? মা, তুমি কি করে জানলে? বাঁ হাত দিয়ে মেয়ের চুলের মুঠি ধরে একটা হ্যাঁচকা টান মারতেই মেহুল ছিটকে পড়ল কিছুটা দূরে। সঙ্গে সঙ্গে মেহুলের বাবা দৌড়ে গিয়ে বললেন, আহা, কি করলে? লেগেছে মা, লেগেছে? ধুর, কিচ্ছু লাগেনি, হতো আমি রোজই খাই মার কাছে। আমি এখন মাছ বাছতে পারবো না, আমি এখন পকাইদের বাড়ি যাব। কেন রে? পকাইদের বাড়ি কেন শুনি? জানো না, কদিন পরে রথ, ওদের বাড়ি রথ আসবে, আমি যাই, ঢিঙ্গি মেয়ে হয়েছে। এই বলে হাতের কাছে যা আছে তাই ছুঁড়ে মারতে গিয়েছিলেন, কিন্তু মেহুলের বাবা আটকে দিয়ে বললেন, মেরো না, ছেলে মানুষ, কদিন পরে বিয়ে থা হয়ে যাবে, তারপর তো আমাদেরকে ছেড়ে চলেই যাবে। সত্যি বলছো? পাথর দেখেছো নাকি? সে তো দেখেছি, আমি যেখানে কাজ করি সেখানেই আছে ওই নীলকান্ত বাবুর বড় ছেলেটা।
পেশায় নাকি ডাক্তার। তাই? কোথায় থাকে? উত্তরপ্রদেশ। ও মা, সে তো অনেক দূর গো, অনেকদিন সময় লাগবে না যেতে? সে তো লাগবেই, তবে একমাত্র ছেলে, বাপের টাকা পয়সা ভালোই আছে। তাছাড়া ওই লোকটা নিজেও খুব একটা খারাপ নয়। ছেলের নাম নাকি দেবাশিস। নাম শুনেই আমার ভালো লেগে গেছে। ছেলের ফটো দেখেছো বুঝি? ফটো? দাঁড়াও। মানিব্যাগের পকেটের মধ্যে সযত্নে লুকিয়ে রাখা দেবাশিসের ফটোটা বার করে স্ত্রীকে দেখাচ্ছেন। স্ত্রী বললেন, দাঁড়াও দাঁড়াও, হাতটা ধুই আসি। ও মা গো, দেখেছো বিড়ালে মাছে এটো করে দিয়ে গেল। মাছের প্যাকেটটা খুলে কলপারে রেখেছিলেন কাটবেন বলে, কিন্তু মেহুলকে সামলাতে গিয়ে আর মেহুলের বাবার কাছে পাত্রের ছবি দেখতে গিয়ে বেড়ালে এই সময় মাছ এঁটো করে দিয়ে দৌড় মারল। কোলে করে ছেলেকে নিয়ে ঘরে ঢুকছিলেন মেহুলের ঠাকুমা, হাতে দুধের প্যাকেটটা। ছেলেটার বয়স 2-2.5 বছর। বাবাকে দেখে একগাল হাসি দিতেই তাকে হাত বাড়িয়ে কোলে তুলে নিলেন তিনি। বললেন, থাক, আর ওই মাছ ঘেটে লাভ নেই, এর থেকে বরং তুমি ওই ডিম টিমি করে নিও। আচ্ছা, ছবিটা? এই তো। হোমা, মা, এই যে দেখুন। বৌমা, একটু ভালো করে কাজকর্ম শেখো দেখি। দুধের প্যাকেট রাখতে রাখতে বললেন মেহুলের ঠাকুমা। কই দেখি, এটা কি? আরে, পাত্রের ছবি, দেবাশিস নাম। পাত্র? পাত্র মানে? মানে আপনার নাতির বিয়ে ঠিক হচ্ছে কি না, তাই। আমার নাতনিকে তুমি এখনো সামলাতেই পারো না। ছেলেটা মাছ এনেছে খাবে বলে, তাও তুমি সামলাতে পারলে না, এটো করে দিয়ে গেল। আর তুমি কিনা ওকে বিয়ে দেবে? শাশুড়ির কাছে প্রায় দিনই ঝর্ণা খোটা খায়, কিন্তু শাশুড়ি ভালো কম বাসে না তাকে। বললেন, নাও নাও দেখি, একরত্তি মেয়েকে এখনই পার করার ইচ্ছে। কেন বাপু, বুঝি তোমাদের একটু বেশি খায়? আহ মা, কেন এসব কথা বলছো? তাছাড়া মেয়ে হয়ে যখন জন্মেছে, বিয়ে তো ওকে দিতেই হবে, সবই তো বুঝলুম। তা তুই কোন যুগে বাস করিস? এখন মেয়েরা কলেজে পড়ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, আর তুই মেয়েকে বিয়ে দিয়ে দিবি? হ্যাঁ, দেবো তো দেবো, আমাদের একটা ছেলে আছে, তার ভবিষ্যতের কথা ভাবতে হবে তো। সব যদি মেয়ের পেছনে ঢালি, ছেলের জন্য কি থাকবে শুনি? তখন তো ছেলেই বড় হয়ে বলবে, বাপ আমার জন্য কি রেখেছে। হ্যাঁ, জন্ম দিয়েছে ছেলে হয়ে, ওই নিয়েই কাজ চালাতে হবে। বৌমা, তুমি কোন দিকে ইঙ্গিত করছো বলো তো? আহা, তোমরা ঝগড়া করছো কেন? ঝর্ণা, তোমার এবার এসব কথা বলার কি দরকার? কেন বলবো না? তোমার মা কথায় কথায় উঠতে বসতে আমায় খোঁটা দেবে। আজ বিয়ে হয়েছে কতগুলো বছর হয়ে গেল, এই সংসার তো আমি সামলাই নাকি? শাশুড়ি মা বললেন, হয়েছে, খুব সামলেছ, কই দেখি। হাতে ছবিটা দেখে দুইজনেই মুগ্ধ। বললেন ঝর্ণার শাশুড়ি মা, অর্থাৎ মেহুলের ঠাকুমা, বাহ, এ তো পুরো দেবদূত, কত সুন্দর ছেলে। তা বলি, হ্যাঁ রে বাবা, বয়স কত হবে? আমাকে তো উনি বললেন বয়স 25-এর কাছাকাছি। ও বাবা, তাহলে তো আমাদের মেয়ের থেকে বয়সে বেশ বড়। হোক না বড় মা, সোনার আংটি বাঁকা ভালো, ছেলেপুলে একটু বড় না হলে ভার ভাত্তি হয় নাকি? তাছাড়া আমাদের মেয়ে যা দর্শী, তাকে সামলাবি বা কি করে? সবই তো বুঝলাম, মেয়ে রাজি তো? ওর আবার রাজি অরাজির কি আছে? মেয়ে মানুষ, চুপচাপ বিয়ে করতে বলা হবে বিয়ে করবে, তাতে ওরা তো কথার কি আছে? কিন্তু তোমার মেয়ে যে এখনো ফ্রক ছেড়ে শাড়ি ধরেনি, সে বিয়ের মর্ম কি বুঝবে বৌমা? তাছাড়া ও তো বড় হয়নি এখনো। ওইদিকে মেহুল পকাইদের বাড়ি গিয়ে দাঁড়িয়েছে। ছেলে পেলে সবাই উপস্থিত। ধোঁদল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় হাত বোলাচ্ছে, আর নিজের পরনের ছেঁড়া প্যান্ট ঠিক করতে করতে বলছে, দিদি, আর কিন্তু মারবি নে, আর কিন্তু মাথায় খুব লেগেছে। বাবাকে গিয়ে বলেছি, বাবা বলেছে তোকে ডেকে নেবে। কি, তুই নারায়ণ জ্যাঠাকে আমার নামে নালিশ করেছিস? দাঁড়া, বলে মেহুল আবার ছুটতে গিয়েছিল ওই ছোড়াকে মারবে বলে। এমন সময় পকাই ওর হাত ধরে বলল, এই কি করিস? বড় হয়েছিস, তোর হুঁশ নেই? এইভাবে কেউ বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে মারে? দেখো না, আমি বলেছিলাম পাকা আম নিয়ে আসতে, ও কাঁচা মিঠে এনেছে, ভাল লাগে খেতে বলো তো, তাও আবার লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে। আমার ভাল লাগে না। ভালো না লাগলেই হলো, টাস টাস করে তো খাচ্ছিলি মগ ডালে বসে। কি ভেবেছিস কেউ দেখেনি? তোর মা সকালবেলা এসেছিল আমাদের বাড়িতে, দেখে গেছে সবটা। কি বলছো? ঠিকই বলছি,
ঢিঙ্গি ঢিঙ্গি ভাব করিস কেন? এখন একটু শান্তশিষ্ট হ। মেয়ে মানুষের শান্তশিষ্ট হয়ে থাকতে হয়, এমন করলে চলে? ও আবার কি? হ্যাঁ, পকাই ভীষণ খেপায় মেহুলকে। মেহুল বলল, ঠিক আছে, আর ওরকম করবো না। এবার রথটা সাজাও দেখি। সাজাবো। আয় এদিকে আয়। এ তোর স্কুল আছে না? ধুর, আমার পড়াশোনা করতে ভালোই লাগে না। তোর কি করতে ভাল লাগে? আমার খেলতে ভাল লাগে, রান্নাবাটি খেলতে ভাল লাগে। আর কি করতে ভাল লাগে? আর বাচ্চা কাচ্চার মা হতে ভাল লাগে। হ্যাঁ, মা হবি? পকাই হাসিতে ফেটে পড়ে। মেহুল বলে, হ্যাঁ মা হব, এই যে এমন করে। বলে পকাইয়ের বিছানার কাছে এগিয়ে গিয়ে ছোট্ট একটা কোলবালিশ কোলের মধ্যে নিয়ে সন্তানকে স্তন পান করানোর মতো অবস্থায় দাঁড়িয়ে মেহুল বলল, এই যে আমাকে ভাল লাগবে না? পকাই মেহুলকে বরাবরই ভালোবাসে, কিন্তু দিন দিন মেহুল যত বড় হচ্ছে, ওর শরীরে লুকিয়ে থাকা সৌন্দর্য যত বেশি প্রস্ফুটিত হচ্ছে, ততই পকাইয়ের মধ্যে ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হচ্ছে। পকাই সেটা বোঝে। পকাইয়ের বয়স প্রায় 20 বছর। এই তো কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্র, কলকাতায় পড়াশোনা করতে যায়। রথযাত্রা উপলক্ষে বেশ কয়েকদিন কলেজ ছুটি পড়েছে, তাই এসেছে এখানে। পকাইয়ের বাবা চাঁদসি ডাক্তার, উত্তরপ্রদেশে থাকেন। মাঝে মধ্যে আসেন, ছুটির সময় বিশেষত আসেন, তাছাড়া বছরে খুব একটা আসা যাওয়া করতে পারেন না। পকাই হেসেই কুটি কুটি বলে, শাড়ি পরে বাচ্চাকে খাওয়াবি? হ্যাঁ, নাকি ফ্রক পরে খাওয়াবি? পাগলি কোথাকার। হো, তাই তো, এখন তো আমার শাড়ি পরা দরকার, তাই না? জ্যাঠাইমা, জ্যাঠাইমা। কোথায় যাচ্ছিস? জ্যাঠাইমা কোথায়? মা তো ঘরে নেই, মা বাজারে গেছে। তুই জানিস না এখন মা বাজারে যায়? হো, তাহলে আমিই যাই। পকাইও পিছন পিছন যায়। মেহুল সেই পুতুলটিকে কোলে করে রেখেছে, অর্থাৎ কোলবালিশটাকে। পকাইদের দ্বিতল বাড়ি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বলতে গেলে গ্রামে আর 5টা বড়লোক বাড়িদের মধ্যে পকাইয়ের বাড়ি অন্যতম। ওর বাবা অনেক টাকা রোজগার করে। পকাই একমাত্রই ছেলে। ওপরে দরজা খুলে ঘরের ভেতর ঢুকতেই পকাই বলল, বাহ, কি সুন্দর ঘরের মধ্যে একা একাই যাতায়াত করিস, কেউ শাসন করার নেই বল? না, জেঠিমা আমায় খুব ভালোবাসে, বকবেই না। তুমি সরো তো। জেঠিমার আলনা থেকে একটা শাড়ি পছন্দ করে নেয় মেহুল, তারপরে বলে, আমি এখন শাড়ি পরবো। হ্যাঁ, তুমি দেখো। শাড়ি পরবি মানে? পকাই কিছু বলার আগেই মেহুল নিজের জামাটা ওর সামনেই খুলে ফেলে। পকাইয়ের চোখে পড়ে ওর যৌবন উদ্গমের ছোট্ট কুড়িগুলো, এখনো সেইভাবে প্রস্ফুটিত হয়নি। তবে পকাইয়ের শরীরটা কেমন যেন শিহরিত হয়ে ওঠে। সে নিজের চক্ষু সরাতে যায়, কিন্তু যা কিছু না দেখার বস্তু, অর্থাৎ নিষিদ্ধ, সেইখানেই হাত এবং চোখ সবার আগে আকর্ষিত হয়। পকাই নিজের হাত দুটোকে জড়সড় করে কেমন যেন করছে। মেহুল বলে, একটু কুচিটা ধরে দাও তো, ব্লাউজটা গায়ে হলো না, এইভাবেই শাড়ি পরি। হ্যাঁ। মনে মনে পকাই বলে, হায় রে মেহুল, এত বছর বয়স হয়ে গেল তোর, ক্লাস 8-এ পড়িস, এখনো তুই বুঝিস না তুই যে একটা মেয়ে মানুষ। এইভাবে একা একা হাঁ করে কি দেখছো দাদা, পরেই দাও না। ও পকাইদা, দাও। পকাই এগিয়ে আসে, ওর হাতের আঙুল থরথর করে তখনও কাঁপছে। আস্তে আস্তে কুঁচি ধরে দেয় সে। মেহুল পরনের প্যান্টের ওপরই শাড়ি পরা শুরু করেছে, তারপরে আঁচলটা জড়িয়ে বুকের ওপর দিয়ে এমন করে ঢাকলো পকাইয়ের বুকের ভেতরটা চিনচিন যন্ত্রণা শুরু হয়। মেহুলকে পুরো বউ লাগছে। মায়ের ড্রেসিং টেবিলের আয়নায় টিপ লাগানো থাকে, মা যেগুলো পরে স্নানের আগে খুলে রাখে। সেই টিপে ড্রেসিং টেবিলের আয়নাটায় কত রকমের আলপনার দাগ সৃষ্টি করেছে যেন। কত রকম সাইজের টিপ, ছোট থেকে বড়। একটা বড় টিপ নিয়ে কপালে আটকাতেই মেহুল বলল, আমায় ভাল লাগছে। পকাই ওই বড় টিপটা খুলে ছোট্ট টিপটা ওর কপালে পরিয়ে দিয়ে বলল, এইবার ভাল লাগছে, একদম বউ লাগছে। হ্যাঁ, এবার দুধ খাওয়াবো। হ্যাঁ। পকাই আবার হেসে ফেলল। হ্যাঁ রে, স্কুলে কিছু পড়ায় না? কি গো তুমি, এই তো বললে মেয়ে না সাজলে ছেলেকে খাওয়ানো যায় না। তোর ছেলে হবে? হ্যাঁ, আমার ছেলেই হবে, আমি জানি। শাড়ি পরে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হোঁচট খেলো মেহুল। পকাই ছুটতে গিয়ে তাকে বলল, দস্যি ধিঙ্গি কোথাকার, একটু সাবধানে চলাফেরা কর, পাটা ভাঙলে পরীক্ষায় বসবি কি করে? থুর, আমার সব ভাল লাগে না। মেহুলের মা কিছুক্ষণ পর মেহুলের বাড়িতে খোঁজ খবর করতে করতে শেষ পর্যন্ত পকাইয়ের বাড়ি এসে উপস্থিত হয়েছেন।
বলি বেলা বেড়ে 10টা বাজতে গেল, স্কুল টিস্কুল নেই নাকি? আয় পকাই, ও পকাইয়ের মা দিদি। এই তো মেহুলের মা, তুমি? তা বলি আমার মেয়েটা কোথায় দেখেছেন? হো, পকাই বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে তো আমবাগানের দিকে গেল, রথ বানাবে, তাই কি সব কাঠকোটো জোগাড় করতে। মেহুলের স্কুল ছুটি দেয়নি এখনো? ও, ছুটি দেওয়ার কথা তাই না দিদি? হ্যাঁ তো, আমার ছেলের কলেজ ছুটি পড়েছে। আর তুমি খোঁজ খবর নাও, আজই তো রথ, ওদেরকে একটু আনন্দ করতে দাও। ও, মেয়েটা তো সারাদিন খায়নি গো, আমি খাইয়ে দিয়েছি, সব ছেলেপুলেকে খাইয়ে দিয়েছি। তুমি তো জানো আমার ছেলেটা কিরকম, পাড়ার বাচ্চা কাচ্চাকে নিয়ে থাকতে কত বেশি ভালোবাসে। সবার জন্য বাজার থেকে আজকে আমি পরোটা নিয়ে এসেছিলাম, মিষ্টি আর আলুর দম, সবাই খেয়েছে, তোমার মেয়েগুলো খেয়েছে। সত্যি দিদি, তা আমার এই ভালোবাসা দেখলে মনটা জুড়িয়ে যায়। তাছাড়া আর কটা দিনই বা। মানে কি বলছো মেহুলের মা? মেহুলের বিয়ে ঠিক করছি। হো মা, ওইটুকু মেয়ের বিয়ে ঠিক করছো? হ্যাঁ, পাত্র ডাক্তার, উত্তরপ্রদেশ থাকে। উত্তরপ্রদেশ থাকে? কি ডাক্তার গো? সে আমি জানি নে, ওর বাবা সব কথাবার্তা বলেছে। আগামীকালই পাত্রপক্ষ দেখতে আসবে। আজ ওর বাবা অফিসে গিয়ে কথা বলবে। একমাত্র ছেলে, দেবাশিস নাম, দেবী তার মতো দেখতে। মেহুলকে বরাবরই পকাইয়ের মাও খুব পছন্দ করে, কিন্তু যেখানে মেহুলের মা নিজে পাত্রের কথা এসে বলছে, সেখানে তো পকাইয়ের মার উদ্যোগী হয়ে কিছু বলার নেই। তার উপরে পকাই এখনো পড়াশোনা করে, কোনোদিন চাকরি বাকরি পাবে কিনা তারও কোনো ঠিক নেই। শুধু এইটুকুই বললেন, ওই একরত্তি একমাত্র মেয়েটাকে অত দূরে পার করতে পারবে মেহুলের মা? তোমার বুকে বাঁচবে না? কি করবো দিদি, মেয়ে যখন হয়েছে তখন জ্বালা তো আমারই। তাছাড়া ওসব মেয়ের বাবা মাই বোঝে, আর কজন বুঝবে? কথাটা যে পকাইয়ের মাকে বলা হলো সেটা পকাইয়ের মা ভালোই বুঝতে পারলো। শুধু বলল, আর কটা দেখতে পারতে, একবারই বিয়ে দিয়ে দিচ্ছ। আর কিছু বলল না মেহুলের মা। বাড়ি চলে যেতেই মেহুলের বাবা বললেন, কই মেয়ে কোথায়? তাকে পেলে সে না, সে এখন রথ বানাতে গেছে। খেলুক না, খেলুক না, কটা দিন একটু খেলুক। তোমরা তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছো মেয়ের বিয়ে দেবে, বললেন মেহুলের ঠাকুমা। মেহুলের মা বললেন, আপনার খাওয়া হয়েছে মা? হলো, এই তো। তা বলি, ছেলেকে কোলে করে নিয়ে যান একটু মাঠের দিকে যান, ওখান থেকে একটু ঘুরে আসেন, আপনার একটু হাঁটা হবে আর আমি ঘরের কাজকর্মগুলো সেরে নিই। আয় কি গো, তুমি বেরোবে তো? হ্যাঁ, আমার হাত ঘড়িটা সত্যিই মরি, এত বছর বিয়ে হয়েছে এখনো কোথায় হাত ঘড়ি রাখো তাও ভুলে যাও। তা বিয়ে দিয়েছে কি ছেলে নিজের কাজ নিজে করবে বলে? হ্যাঁ, তুমি কি করতে আছো? মা দেখুন, কথায় কথায় আপনি সব কথাতে আমাকে এইভাবে খোঁটা দেবেন না তো। আরে বাবা, তোমরা আবার শুরু করলে, আমার আর ভালো লাগে না। এমন সময় মেহুল ঢোকে। মেহুলকে শাড়ি পরা, কোলে কোলভালিশ অবস্থায় দেখে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা মেহুলের মার। ও কি, তোর জামা কোথায়? ও কি করেছিস? মা, বউ বউ লাগছে দেখো, কপালে বড় টিপ পরেছিলাম, পকাইদা সেটা করলে ছোট টিপ পরালে, বললে এটা নাকি মানিয়েছে। ও মা, আমার ছেলে হয়েছে দেখো, হে দেখো দুধ খাচ্ছে। ও মা আগি, বলে একটা চড় মারলেন মেয়ের গালে মেহুলের মা। বললেন, খুব বউ সাদার শখ হয়েছে না? হ্যাঁ, লোকের বাড়ির কাপড় পরে লোকের বাড়ির বালিশ নিয়ে রাখ। মেহুল কিছুই বুঝলো না, তার আগেই পড়লো থাপ্পড়। দূরে সব ছেলেপুলে দাঁড়িয়েছিল, প্রত্যেকের হাতে বাঁশের কঞ্চি, জোগাড় করে নিয়ে যাচ্ছে রথ তৈরি করার জন্য। পকাই বসে আছে আম গাছের ওখানে। ছেলেপুলে ছুটে গিয়ে বলল, দাদা খবর আছে। মেহুল কোথায়? ওই তো, মেহুল দিদিকে মা খুব কেলিয়েছে। কে মেরেছে? মেহুল দিদির মা। ছোট্ট ছেলে বাপন কথাটা বলল, 4 বছর বয়স, কিন্তু ভাবটা এমন যেন দলের সর্দার। এক নাক দিয়ে পোঁটা পড়ছে, আর এক হাত দিয়ে সেই পোঁটা মোছার চেষ্টা করছে। বাঁশের কঞ্চিটা পকের দিকে এগিয়ে বলল, দিদির নাকি বিয়ে ঠিক হয়েছে। দিদির মা মারতে মারতে বলল, মেরে তোকে সিধে করে দেবো, কদিন পরে বিয়ে, মেয়ে ডিঙ্গি হয়ে ঘুরে বেড়াচ্ছে, লোকের বাড়ির শাড়ি পরছিস? হ্যাঁ, ছেলে কোলে হয়েছে বলে ছেলে সত্যি সত্যি হোক, তখন নাই বুঝবো। বাড়িতে তুমুল অশান্তি। এদিকে অফিসে না গেলে মাইনে কাটা যাবে, তাই মেহুলের বাবা শেষ পর্যন্ত বেরোতেই হলো। বেরোনোর আগে বললেন, মেরো না। শোন মা, আগামীকাল তোকে দেখতে আসবে, তোর বিয়ে দিতে হবে তো। বাবা, আমি বিয়ে করব না বাবা। ছোট্ট মেয়েটি বাবাকে ধরে কাঁদলো।
ঠিক যেই রকম আচরণ হতে পারে। মেহুলের মা রাগের চোটে আলনা থেকে সমস্ত ফ্রকগুলোকে নিয়ে কেরোসিন তেল ঢেলে দিলেন পুড়িয়ে। বললেন, আজ এই আগুনে আমি ভাত রান্না করব। ঠাকুমা বললেন, হা হা হা, করো কি মেয়েটারে, করো কি? আপনি চুপ করে থাকুন মা। এই আপনার প্রশ্রয় মেয়ে এরকম বাঁদর হয়েছে। এই বয়সে শাড়ি পরে ঢিঙ্গি হয়ে ব্লাউজ ছাড়া ঘুরছে, এত লজ্জা করে না? বলে আবার একটা পিঠের উপরে গুম করে কিল মারলেন। খুব লেগেছিল মেহুলের, যেন দমটা বন্ধ হয়ে আসছিল, তবুও কিচ্ছু বলতে পারল না। চুপ করে গিয়ে শুয়ে পড়ল। মা বললেন, একদম ঘর থেকে বাইরে বেরোবি নে, ঢিঙ্গি হয়েছে, রথ নিয়ে ঘুরবে, লোকের বাড়ির পরোটা খেয়ে বেড়াস। এই তোর বাপ তোকে খেতে দেয় না? খুব করে বকলেন মেহুলের মা। মেহুল কিচ্ছু বলল না, সারাদিন চুপ করে শুয়ে থাকলো। দুপুরবেলায় ঠাকুমা গিয়ে নিজের পাতের ভাত থেকে এক গ্রাস খাইয়ে এসেছিলেন। গায়ে জ্বর এসেছে। ঠাকুমা বললেন, চুপ করে শুয়ে থাকতো, আমি বিকালের দিকে বিল্লোর কাছে গিয়ে দুটো ওষুধ এনে দেব। ওটাম্মি, আমি এখন বিয়ে করব না। ওটাম্মি, আমার স্কুলের কারো বিয়ে হয়নি, সবাই পড়াশোনা করে। আমাকে মা বিয়ে দিয়ে কত দূর পাঠাবে ঠাম্মি? ঠাম্মির চোখের কোণাতেও জল চলে এসেছে। মেহুলের শৈশবের মধ্যে ঠাম্মি নিজের শৈশবকে খুঁজে পান বারবার। উনিও খেলা করতে ভালোবাসতেন। ক্লাস 4 অব্দি পড়াশোনা করেছিলেন, তারপরই বিয়ে হয়ে যায় ওনার। ওপার বাংলায় বিয়ে হয়েছিল, পদ্মা পেরিয়ে এপার বাংলায় এসেছেন। সেই যে এসেছেন সেই আশা, আর কোনোদিন বাপের বাড়ির মুখ দর্শন হয়নি। চিঠি এসেছিল বছর কয়েক আগে, বাবা মা সবাই মারা গেছে। বড় ভাই ক্যান্সারে আক্রান্ত। ছেলেকে বলেওছিলেন মনের কথা। ছেলে বলল, মাগো খরচা সাপেক্ষ, তাছাড়া বললেই তো আর পদ্মা পেরিয়ে যাওয়া যাবে না, এখন পাসপোর্ট ভিসা সব কিছু লাগে, দেশের কড়া নিয়ম, তোমাকে কি করে নিয়ে যাই বলো তো? তাহলে কি মরার আগেও একবার আমার ভিটে দর্শন হবে না? আমার বাবা মা এত দূরে আমায় কেন পাঠালেন বলতে পারিস বাবা? ছেলের চোখেও হয়তো জল এসেছিল, কিন্তু ভবানী দেবীর কিচ্ছু বলার ছিল না। নাতনির মাথায় হাত বুলিয়ে বললেন, কি আর করবি, সবই মেয়েদের ভাগ্য, বুঝলি? সেই দিন সারা রাত মেহুলের মার চিন্তায় ঘুম হলো না। মেহুলকে কি দিয়ে সাজাবে? বর্ষা নেমেছে ঝপ করে, আকাশ ফেটে বৃষ্টি। রাত্রে গরম খিচুড়ি আর বেগুন ভাজা রান্না হয়েছে। মেহুল সারাদিনই শোয়া, তবে বিকেলবেলা একটু বাইরে বেরোনোর ইচ্ছে প্রকাশ করেছিল। পকাইদা আর 5টা ছেলেপুলেকে নিয়ে রথের দড়ি টানছে। সবার মধ্যে এক রাস উচ্ছ্বাস, আনন্দ। মেহুলকে ডাকতেও এসেছিল সবাই, কিন্তু মেহুলের মা বলেছে, ও যাবে না, আজ বাদে কাল ওকে দেখতে আসবে, এখন কেটে কুটে গেলে কি হবে? হ্যাঁ, তোরা বরং যা। পকাই সাহস নিয়ে বলেছিল, মায়ের কাছে শুনলাম কাকিমা, মেহুলের এই বয়সেই, মানে যদিও আমার বলাটা উচিত না, এখনই বিয়ে দিয়ে দেবেন। কি করব বাবা বলো, ও তো আর তোমার মতো মুখে সোনার চামচ নিয়ে জন্মায়নি, গরিব ঘরের মেয়ে, বেশি দিন পড়াশোনা করাতে পারবো না। তাছাড়া মাথার উপর একটা ছেলে আছে, তার ভবিষ্যতের কথাও তো চিন্তা করতে হবে, তাই না? তা তো ঠিকই, তাহলে তুমি তো বোঝো, বিচক্ষণ, বুদ্ধিমান, তাছাড়া এতদূর পড়াশোনা করছো, তোমরা বরং যাও। কাসর ঘন্টা পিটিয়ে ছেলেপিলে রথ নিয়ে নেমেছে, হই হই করছে, সবার বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল তুলছে। আগের বছরও মেহুল তাই করেছিল। তারপরে উল্টো রথের দিন পাড়ায় ছোট্ট একটা বক্স এনে, ওহ সে কি আনন্দ! পকাইদার বাড়ির থেকে কয়েক হাত দূরেই ছোট্ট প্যান্ডেল টাঙিয়ে সবাই মিলে বনভোজন। এমনকি পাড়ার বৌঝিরাও সেখানে অংশগ্রহণ করতে এসেছিল। মেহুলের মনে আছে, গেল বছর মেহুলের বাবা নিজেই কতটা চাল আর ডাল দিয়েছিলেন। এও বলেছিলেন, এইবার কিন্তু আমরাও খাচ্ছি, হ্যাঁ, জগন্নাথ দেবের প্রসাদ, আমরা কেন বঞ্চিত হব? খিচুড়ি আর বেগুন ভাজা হয়েছিল, আজকে রাতেও তাই হয়েছে। মেহুলের চোখে জল। মা বললেন, এই খাবি আয়, দুপুর থেকে না খেয়ে শুয়ে আছিস। মা তো না দিতে আর খেতে পারি নে। মেহুলকে ডেকে নিয়ে এলো মেহুলের বাবা। ওঠ মা, ওঠ, চল খাবি, চল। বাবা, আমার সত্যি সত্যি বিয়ে হয়ে যাবে বাবা? বাপের চোখে জল এলেও কিচ্ছু করার নেই। মেয়ের চোখের জল মুছিয়ে বললেন, খেয়ে নে, চল। খিচুড়িটা আজকে মুখে বড্ড বেশি বেস্বাদ লাগছে। বিয়ের কথা শুনে এতই ভয় পেয়েছে মেহুল, গায়ে জ্বর পর্যন্ত চলে এসেছে।
সারা রাত ভালো মতো ঘুম হলো না বাড়ির কারণ। এদিকে আকাশে তখনও পর্যন্ত মেঘ। বর্ষা নেমেছে রথযাত্রার সাথে সাথেই। রথের দড়িতে টানও পড়েছে আর বৃষ্টিও নেমেছে ঝমঝমিয়ে। সকালে ঘুম থেকে উঠে মেহুলের মা বললেন, আকাশ ছেপে বর্ষা নেমেছে গো, পাত্রপক্ষ আসতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, ওনারা এক কথার মানুষ। তাছাড়া দেবাশিসের সাথে কালকে আমার ফোনে কথা হয়েছে। ওর বাবাই অফিসে বসে ফোন করেছে। দেবাশিস ছুটিতে বাড়ি এসেছে। এই কয়েকদিনের মধ্যেই বিয়েটা। মা, সে কি? বলতে বলতে উচ্ছরে তোর বিয়া পোঙায় হলুদিয়া করছিস তোরা নাকি রে? হ্যাঁ মা, তাছাড়া কি বলবো বলতো? অমন করে বিয়ে হয়? বিয়ে হলো গিয়ে একটা একটা পবিত্র জিনিস। দুই পরিবার একসাথে হবে, তারপর না হয় আপনারা এসব নিয়ে নাক গলাতে হবে না মা। আমাদের মেয়ে আমরা বুঝে নেব। তাছাড়া আমার শ্বশুর মশাই এমন কি ধন দৌলত রেখে গেছে আপনার ছেলের জন্য দেশে বসে খাবে? বৌমা, সব সময় সব কিছুতে এইভাবে আমায় কেন খোটা দাও? তাছাড়া কি বলবো মা, সেই তো ছিল আপনার হাতের ওই দুটো কঙ্কন, তারপরে গলার মালা, সবই তো বেচে দিলেন। না বেচে কি ছেলেকে কি খাওয়াতাম বলো? তাহলে তো কথা বলছেন কেন? ছেলের জন্য যখন জমা পুঁজি কিছুই রাখেননি, তখন আমাকে গোছাতে দেন, যাতে আমার ছেলে করে খেতে না হয়, বসে খেতে পারে। মেহুলের মায়ের কথার ওপরে কেউ কথা বলে না বাড়িতে। তাই ঝর্ণার ওই মুখে মুখে লাগা স্বভাবটা ছিল না মেহুলের বাবারও। বললেন, তোমার চিন্তা করতে হবে না, ওনারা গাড়ি করে আসবেন। বড়লোক মানুষ, তোমারও তো ভাবনা চিন্তার কি আছে? যা হবে ভালোই হবে, দুগ্গা দুগ্গা। বেলা পড়তেই একটা বড় গাড়ি এসে দাঁড়ালো পকাইদের বাড়ির সামনে। যেহেতু ওদের বাড়িটা গ্রামের একদম মোড়ের মাথায় পড়ে, রাস্তায় ঢুকতেই পকাইয়ের মা দেখেই চিনতে পারলেন। বললেন, আপনি বোধহয় মেহুলের বাড়ি খুঁজছেন, তাই না? হ্যাঁ, আসলে ঠিকানাটা এইটাই। মানে, একটু ভালো করে দেখে নিলেন পকাইয়ের মা। ছেলেটি গাড়ির ভেতরে যে বসা, চোখে কালো সানগ্লাস পরা, বয়স নেহাত 35 বছর। আর যারা গাড়িতে বসে রয়েছেন তাদের সাজ পোশাক দেখে মনেই হচ্ছে সত্যি বড়লোক পরিবার। বললেন, আপনারা সোজা চলে যান, একটা বড় আম গাছ পড়বে, ওই আম গাছের পাশ দিয়ে সরু একটা রাস্তা, ওখানেই ওদের বাড়ি। গাড়ি ঢুকবে না? ড্রাইভার জিজ্ঞাসা করলো। না, গাড়ি বোধহয় যাবে না। আই পকাই, ওই মেহুলের বাড়িটা একটু দেখিয়ে দে তো বাবা, ছাতা মাথায় দিয়ে। পকাই সাইকেলে করে যাচ্ছে, পেছনে মেহুলকে দেখতে আসার সেই গাড়িটা। ইচ্ছে করছে ছুটতে গিয়ে সবটা বানচাল করে দিতে, কিন্তু কি বলবে, কিছুই তো বলার নেই। কাকিমা, কাকিমা! মেহুলের মা ঘর থেকে বেরিয়ে পকাইকে দেখবে এটা আশা করেনি। ছেলেটা একেবারে ভিজে গিয়েছে ছাতা মাথায় দেওয়া সত্ত্বেও। হে কি পকাই, তুই? হ্যাঁ, ওই লোক এসেছেন, গাড়ি চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছে। আসলে মেঠো পথ তো, ওনারা আসতে পারছেন না, তাই। হো, ওনারা এসেছেন? জানা বাবা, তুই তো ছাতা নিয়ে এসেছিস, এই না আর একটা ছাতা নে। কি গো, শুনছো? হাই মেহুল, হাই মুখপুরি, ওঠ। মেয়েকে ডাকছেন। পকাইয়ের ইচ্ছে করছিল একবার মেহুলকে দেখতে, কি করছে মেয়েটা। ঠাকুমা বললেন, হো হো, এসে গেছে ওনারা। ওরে মেহুল রে, ওঠ দেখি। পকাইয়ের হাতে আরো দুটো ছাতা গুজে দিয়ে মেহুলের বাবা বললেন, চল পকাই, তুইও ওদেরকে নিয়ে আয়, আমিও নিয়ে আসি। কাকা, আমি? হ্যাঁ, ছেলে পেলে মানুষ তুই, তাছাড়া বোনের বিয়ে, তোলা ছাড়া খাটবে কে? হ্যাঁ, আমি বয়স্ক মানুষ, আমি কি আর পেরে উঠি? চোখের সামনে মেহুলকে লাল শাড়ি পরে দেখে পকাইয়ের বুকের ভেতরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। মেহুলকে দেখে বোঝাই যাচ্ছে জোর করে বসানো হয়েছে। কি প্যাঁচ প্যাঁচে কাদা, আমার জুতো পুরো ডুবেই গেল। পাত্র কথাটা বলল। পরনে তার ডেনিম কালারের শার্ট এবং ব্ল্যাক কালারের প্যান্ট, বুট পরে এসেছে, চোখে চশমা। কিছু কিছু বড়লোক আছে যারা বড়লোকের চাল দেখাতে পছন্দ করে। প্রকৃতপক্ষে যারা পয়সা আলা তাদের অত ফুটুনি আসে না, কিন্তু হঠাৎ করে যারা বড়লোক হয় তাদের ফুটুনি হয় সব থেকে বেশি। এইটা অনেকটা সেই রকম টাইপেরই বড়লোক। মেহুলের বাবা বললেন, বাবা, তোমার জুতোগুলো খুলে রাখো। কি গো, একটু পরিষ্কার করে দাও না। মেহুলের মা নিজের শাড়ির আঁচল দিয়ে জুতো পরিষ্কার করতে বসেছে দেখে পকাইয়ের ভীষণ অসহ্য লাগলো। সে বেরিয়েই যাচ্ছিল, এমন সময় মেহুলের মা বলল, দাঁড়া, দুটো মিষ্টি নিয়ে যা, তোর মাকে দিস। কালকে গিয়েছিলাম, আমার মেয়েকে পরোটা খাইয়েছে, মিষ্টি খাইয়েছে, আমি তো খাওয়াতে পারলাম না, এই দুটো নিয়ে যা বাবা। থাক কাকিমা, আমার বাড়িতে মিষ্টির ছড়াছড়ি, কেউ খায় না। পকাইয়ের খুব কষ্ট হয়েছে। কেউ না বুঝুক, মেহুল বুঝেছে
মেহুলকে দেখে শুনে ওদের পছন্দ হয়ে যায়। শুধু ছেলেটির মা বললেন, মেয়ে একটু চাপা। ও ঠিক আছে, আমাদের ওখানে বেশ গরম, আমি কত পরিষ্কার ছিলাম, এমন কালো হয়ে গেছি। দিদি, আপনিও বুঝি ইউপিতে থাকেন? হ্যাঁ, ওখানেই তো বাড়ি আমাদের। এখানে ছুটিতে এসেছি আমার বড়দির বাড়ি, তাই দেখতে আসা। একবারে মেয়ে দেখে ওই রদ দেখা কলা বেচা দুটোই না হয় হয়ে গেল। দিন 10 পরে ধুমধাম করে বিয়ে ঠিক হলো মেহুলের। পাড়ার লোক সকলকে নিমন্ত্রণ করা হয়েছে। পকাইয়ের বাড়ি চিঠি পাঠানো হয়েছে। মেহুলের শীতিতে সিঁদুর ওঠার সঙ্গে সঙ্গেই ওর রূপ গেল বদলে। দুদিন আগেও যে মেয়েটা ফ্রক পরে ঘুরছিল, সে আজ শাড়ি পরেছে। তার শরীরে এখনো বসন্তের ছোঁয়া না লাগলেও হলুদের ছোঁয়া পড়ে গেছে। বিদায় হয়ে যখন মেহুল পকাইয়ের বাড়ির সামনে দিয়ে গেল, তখন সব বাচ্চা কাচ্চা ছেলেপুলেগুলো কান্না করছে। সব থেকে বেশি কান্না করছে ধোঁদল, মাথায় আর পাছায় হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে বলছে, সাবধানে থাকিস দিদি, দিদি। ওদের কান্না দেখে পকাইয়ের চোখের জল টসটস করে। সেই দিন পকাইয়ের কলেজ ছিল না, তবুও সে কলেজেই গিয়েছিল। রাতে ফিরতেই চোখে পড়ল মেহুলের বিয়ের গাড়িটা। মেহুল চলে যাচ্ছে একেবারে এখান থেকে সরাসরি ইউপিতে, আর আসবে না। মা বললেন, খেতে বসে ভাত নিয়ে তখন থেকে থালার মধ্যে আঁকিবুকি কাটছিস, খাবি না নাকি? ভাল লাগছে না মা। পকাই উঠে পড়ল, আর খাওয়া হলো না। মেহুলের বিয়ে হয়েছে, মেহুল চলে গিয়েছে, আজ বছর 5 হতে আসলো। ওদিকে পকাই ভালো চাকরি পেয়েছে একটা, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতো সে। বাবা আর ইউপিতে যান না, তবে বাবার কাছে মেহুলের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিল পকাই। বাবা বলেছিলেন, এখানে দেবাশিস নামে তো কোনো স্বনামধন্য ডাক্তার নেই রে বাবা, তবে হ্যাঁ, তোর বাবার মতো চাঁদছি ডাক্তার অনেক আছে, ফোড়া কাটা ডাক্তার। আমার নিজের কাজে নিজের কোনো অবহেলা নেই, অশ্রদ্ধাও নেই, কারণ আমি তোর মাকে বলে কয়ে বিয়ে করেছি। এইবার গ্রামের সরল সাদাসিধে মানুষ ডাক্তারকে কোন ডাক্তার ভেবেছে এতো তো আর আমি জানি না। ঠিক অমন সময় রাত প্রায় 10টা নাগাদ, একটু দরজাটা খোলো না পকাই, হো পকাই। পকাই একটা বিরাট মাপের ইঞ্জিনিয়ার হয়েছে, কলকাতা শহরেই তার বাস। কদিনের মধ্যেই এখানকার বসত ভিটে বিক্রি করে পকাই পুরোপুরি কলকাতায় সেটেল হবে। ব্যাপারটা গ্রামে রটে গেছে। আর 5টা বড়লোক বাড়ির মতো এই বাড়িটাও বড়লোক বলে গ্রামের সবাই এদের মান্যগণ্য করে। কিন্তু হঠাৎ সেই দিন রাত্রে পকাইয়ের ডাক পড়তেই খেতে বসে টেবিল থেকে উঠে এলো ওরা। হাতটা বেসিনে ধুয়ে গ্রিলের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে পকাই দেখল, কাকিমা তুমি? বছর 5-6 পর কাকিমাকে দেখে অবাক হলো পকাই। মাঝখানে কয়েকটা বছর পকাই হোস্টেলে কাটিয়েছে। বলতে গেলে মেহুলের জন্যই সে গ্রামের মুখ দর্শন করতে পারেনি। এইখানে এলে ওই আম গাছের তলা, পকাইয়ের বাড়ির উঠোন, পকাইয়ের মার আয়নার সামনে দাঁড়ানো, আলনা থেকে কাপড় নেওয়া থেকে শুরু করে সবটার মধ্যে মেহুলকে খুঁজে পেত। বিয়ে হয়ে মেয়েটাদের সেই গেল, আর এলো না। পকাই শুনেছিল বছর ঘুরতে না ঘুরতেই মেহুলের একটা ছেলে হয়েছে, এবং তার 1.5 বছরের মাথায় মেহুলের আবার একটা মেয়ে হয়েছে। ওইটুকু বয়সে বাচ্চার মা হয়ে গেছে মেহুল, যখন কিনা পকাই নিজের পায়েই প্রতিষ্ঠিত হতে পারেনি। কাকিমা তুমি এত রাতে? দরজাটা একটু খোল না বাবা। দরজা খুলে পকাই বলল, বলো, ভেতরে এসো, এমন বিধ্বস্ত লাগছে, তোর কাকুর শরীরটা খারাপ। মেহুলের চিঠি আসার পর থেকে আমি তো পড়তে পারি না, একটু পড়ে শোনাবি? মেয়েটা সেই যে বিয়ে হয়ে গেল, আর কোনো খোঁজ খবর নেই। মানে এগুলো কি বলছো তুমি মেহুলের মা? মেয়ে বিয়ে দিয়েছ, ফোন করনি? ফোন করেছি গো দিদি, ও ফোন ধরতো না। জামাই ফোন ধরে বলতো ও কাজে ব্যস্ত। আমি ভাবতাম জামাই ব্যস্ত মানুষ, তাই এমন করে 5টা বছর কেটে গেল, তোমরা মেয়ের একটু খোঁজ খবর নাও না। দেখি কই চিঠিটা। পকাইয়ের হাত থেকে মা চিঠি নিতেই যাচ্ছিল, কিন্তু পকাই শক্ত করে হাত ধরে রেখেছে, বলল, আমি পড়ে দেখব। তাতে স্পষ্ট করে লেখা রয়েছে, মেহুলের লিভারে সমস্যা হয়েছে, তার জন্ডিস হয়েছে, লিভারে প্রচন্ড পরিমাণে ঘা ছড়িয়ে গেছে, অবস্থা খুব ক্রিটিক্যাল, ভালো করে ট্রিটমেন্ট না করালে হাতে হয়তো আর 2 মাস সময়। মেহুলের মাকে কথাটা বলতেই কান্নায় ভেঙে পড়লেন তিনি। পাশেই দাঁড়িয়েছিল মেহুলের বাবা।
বললেন, আমি কত বড় ভুল করেছি, কত বড় ভুল করেছি। মেহুলের ঠাকুমাও মারা গেছে। নাতনির শোকে উনি দুঃখটা মেনে নিতে পারেননি কিচ্ছুতেই। পকাই বলল, ছি, তোমরা এতটুকু খোঁজ খবর নাওনি মেহুলের? মেহুল এতটা অসুস্থ। তাছাড়া কিছু মনে করবেন না দাদা, ওই জমির দক্ষিণ দুয়ারে কেউ মেয়েকে বিয়ে দেয়? মাত্র 15 বছর বয়সী ছিল মেহুল। আমি ওকে মেয়ের মতো ভালোবাসতাম। তাছাড়া আমার পকাই হাত উঁচু করে বাবা মাকে চুপ করতে বলল। মেহুলের মায়ের কথা শুনে, বাবার আচরণ দেখে পকাইয়ের বাবা বললেন, অত সাত তাড়াতাড়ি মেয়েটাকে তোর বিয়ে দেওয়ার কি দরকার ছিল রে? আমরা তো ছিলাম গ্রামের সবাই। তোর মেয়ে যখন বয়স হতো তখন ঠিক ভালো পাত্র দেখে বিয়ে হতো। তুই কেন করতে গেলি? মাকাল ফল, মাকাল ফল দাদা, সবটাই মাকাল ফল। আমার ভুল, আমারই ভুল। আমি চেয়েছিলাম মেয়ের অল্প বয়সে বিয়ে দিতে, ঘাড়ের থেকে বোঝা সরিয়ে ফেলতে। কিন্তু এখন দেখছি, ও পকাই, তুই তো মেহুলকে ভালোবাসিস বাবা, বল ভালোবাসিস না? পকাইয়ের চোখের কোনায় জল। সেই ছোট্ট মেয়েটার মুখটা ভেসে ওঠে। বড় টিপ পরে কিভাবে নাচানাচি করছিল বউ সাজবে বলে, ছেলের মা হবে বলে। সত্যিই মেহুল ছেলের মা হয়েছে। কপালে ছোট্ট টিপ পরিয়ে দিয়েছিল, কারণ বড় টিপ পরার মতো কপাল তখনও হয়নি ওর। মুখটা তো মিষ্টি, ছোট্ট না, পান পাতার মতো। পকাই চোখের জলটা কাউকে দেখতে দিল না, বলল, ঠিক আছে, আমি খোঁজ খবর নিয়ে দেখছি। তুই আবার কি করবি? মেহুলের মায়ের কথা শুনে পকাইয়ের বাবা অমন রিয়াক্ট করছেন দেখে পকাইয়ের মা বললেন, ঠিকই তো, গ্রামের মেয়ে, ও দেখবে না তো কে দেখবে? তাছাড়া তুমি এসবে নাক গলিও না। ঠিক আছে, তুই যেটা ভালো বুঝিস কর, নিজের কাজ সামলে। বাবা, অফিস থেকে আমাকে পোস্টিং দেওয়া হবে, শুনছিলাম দিল্লি বোম্বাই হতে পারে। আমি না হয় ইউপিটা করে নি। হ্যাঁ বাবা, তাই কর, এইটুকু উপকার অন্তত কর। আমার মেয়েটাকে ফিরিয়ে দে বাবা। আমি বুঝতে পারিনি আমার মেয়ে যেরকম টর্চারে আছে। আর মাত্র 2 মাস। পকাই, পকাই তোর হাতে এখন সবটা বাবা। পকাইয়ের মুখের দিকে তাকিয়ে যেন এখন গোটা পরিবারটা। পকাই রাত্রেবেলায় ফোনাফোনিতে কত রকম যোগাযোগ করলো, এমার্জেন্সি ফ্লাইটের টিকিট বুক করে ফেললো। বলল, তোমরা চিন্তা করো না, মেহুলকে আমি ঠিক ফিরিয়ে নিয়ে আসবো, একদম চিন্তা করো না। দিন 7 কেটে গেছে। পকাই ফিরে আসছে মেহুলকে নিয়ে। ওইখানে পৌঁছানোর পরপরই মেহুলের খোঁজ পাওয়া পকাইয়ের পক্ষে অতটা সহজ ছিল না। ঠিকানা পত্র সব ছিল ভুল। দেবাশিস ডাক্তার, চাঁদশি ডাক্তার। দিনান্তে খুব একটা ইনকাম তার হয় না। এক ব্যক্তির মাথায় একটা বিরাট বড় টিউমার হয়েছিল। ওইটাকে ফোঁড়া ভেবে ফাটাতে গিয়ে সেই ব্যক্তির মৃত্যু হয়। দেবাশিসের জেল হয়। এরপরে বাড়িতে মেহুলের ওপর শুরু হয় অকথ্য অত্যাচার। মেহুলের দ্বিতীয় বাচ্চাটা তখন তার পেটে। অসহ্য প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে একাই জন্ম দিয়েছিল মেহুল। বাড়ি ফিরে এসে দেখে বড় ছেলেটা না খেতে পেয়ে প্রায় মৃত সমান হয়ে গেছে। দিন 7 জন্য মেহুল হাসপাতালে ভর্তি ছিল। কেউ দেখতে যায়নি। বাবা মা বলেছিলেন, এই অপয়াটাকে গ্রাম থেকে তুলে না নিয়ে এলেই ভালো হতো। প্রথমেই বলেছিলাম, ছেলের জন্য আর কটা পাচ্ছি দেখো না, একেই জোটাতে হলো। হ্যাঁ, কি করব বলো? চাচ্ছি ডাক্তার শুনলে কেউ মেয়ে দেয়? হ্যাঁ, তার উপরে ইউপিতে। তোমার ভাবা উচিত ছিল। তুমি তো কাজ করতে কলকাতায়, ছেলেকে তাহলে ইউপিতে পাঠালে কেন? তাছাড়া আর কি করতাম? মেডিকেল ডিগ্রি নিতে পারলো না তোমার ছেলে। কি ফেল করলো সে? কারণ সে পেপার নকল করতে গিয়েছিল। এরপরে এখানে এসে আর কোনো চাকরি তার হতো? শুধু কি তাই, কলেজে পড়তে পড়তে কত মেয়ের সাথে কত রকম ফষ্টি নষ্টি করে তোমার ছেলে কলঙ্কিত। এরপরে তুমি কি করে আশা করো, হ্যাঁ, তোমার ছেলের ভালো পাত্র দেখে বিয়ে হবে? তোমার পাত্রের গায়ে গন্ধ আছে, তাই এমন পাত্রী দেখে বিয়ে দিতে হবে যেই বাবা মা বিয়ে দেওয়ার জন্য কাঙাল। বুঝেছ? কিছু আর বলল না দেবাশিসের মা, শুধু বলল, এই মেয়ের জন্য সব, এই অপয়াটার জন্য সব, দোষী অপয়া বলে অকথ্য ভাষায় গালাগালির সঙ্গে প্রচন্ড পরিমাণে মার। পেটের বাচ্চাটা পেটে থাকতেই রুগ্ন ছিল, জন্মালো জন্ডিস নিয়ে। 3 দিন পরে মরল। এরপরে 7 দিনের মাথায় ছেলেটাও মরল। মেহুলের অবস্থা পাগলের মতো। দুবেলা ছুঁড়ে দেওয়া ভাত খায় সে।
কোনো সময় কুড়িয়ে কুড়িয়ে খায়। হারিয়ে গেছে সেই ছোট্ট উচ্ছ্বাস মেয়েটা। বর্তমানে 20 বছরের তরুণীর শরীরে জৌলুস থাকবে কতটা, কিন্তু মেহুলকে দেখে মনে হচ্ছে মুষড়ে যাওয়া সেই গাছ। মেহুল চলে যাওয়ার পরে সেই আম গাছটাও কিভাবে যেন শুকিয়ে মরে যেতে শুরু করেছে। বর্ষার জল পায়, তাও তাতে চৈত্রের আর ফাল্গুনের মুকুল আসে না। প্রস্ফুটিত আমে টসটস করতো যে গাছটা, সেই গাছে আর ফলও ধরে না। পকাই মেহুলকে যখন নিয়ে আসে তখন পুলিশকে সঙ্গে করে নিয়েই তাকে নিয়ে আসতে হয়েছিল। দেবাশিস তখনও জেলে। দেবাশিসের বাবা মাকেও জেলে পাঠিয়ে পকাই মেহুলকে ফিরিয়ে নিয়ে এসেছে গ্রামে। দিন 10 পর মেহুলের বাড়িতে মেহুলকে পৌঁছে দেওয়ার সময় পকাই বলল, দিয়ে গেলাম কাকিমা, আমার কাজ আমি করেছি। আর আর কিছু করণীয়? তোকে যে কি করে ধন্যবাদ দেব রে বাবা। তোর মা আমাকে প্রথমেই বারণ করেছিল, আর একটু দেখে শুনে মেয়েটা সব দিক থেকে কপাল পুড়ল। বাচ্চাগুলোকে খেয়ে বসে আছে, বরটা জেলে, হচ্ছে কি হবে। পকাই কিছুটা রাগ হলো, বলল, এরকম করে কেন বলছো কাকিমা? ডাক্তার বলেছে ওর মানসিক অবস্থা ভালো না। ওর সামনে এসব বললে যখন তখন ও সুইসাইড করতে পারে। তাছাড়া ওকে ভালো ডাক্তার দেখানো দরকার। আমি কথা বলেছি কলকাতায় ভালো ডাক্তারের সঙ্গে। লিভারের সমস্যা কিচ্ছু হবে না, ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। পকাই বেরিতেই যাচ্ছিল, এমন সময় পেছন দিক থেকে একটা হাতের চাপ। মেহুলকে বাড়িতে এনে পৌঁছে দেওয়ার পর একটা চেয়ারে বসেছিল মেহুল। পকাই ওর পাশের চেয়ারে, হাতে ওষুধের প্যাকেটগুলো ভরা, রিপোর্টও আছে। মেহুলের পরনে একটা ফ্যাকাশি রঙের শাড়ি, শাখা পলা সব খুলে ফেলেছে। মেয়েটি চাপা, দেখতে সুন্দর, অথচ তার শরীরের চাপা রংটাও এখন কেমন যেন ফ্যাকাশে রঙে পরিণত হয়েছে। শুধু পকাইয়ের হাতটা শক্ত করে চেপে ধরে সে বলল, পকাইদা, তুমি যেও না, আমি ওদের সঙ্গে থাকবো না। এগুলো কি বলছিস? তোর বাবা মা? না পকাইদা, আমাকে নিয়ে চলো, আমি ওদের সঙ্গে থাকবো না। ওরা আমায় মারে, ওরা আমায় খেতে দেয় না, ওরা ওরা আমার বাচ্চাগুলোকে মেরে ফেলেছে পকাইদা। আমার ছেলে হয়েছিল এইটুকু, পকাইদা ও এইভাবে খেত পকাইদা। উত্তেজিত হয়ে পড়ছে মেহুল, তার নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। ডাক্তার বলেছে বেশি উত্তেজনা ওর শরীরের পক্ষে মারাত্মক। শেষ পর্যন্ত মেহুলকে বুকের মাঝে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল পকাই। মেহুলের বাবা মা সহ গ্রামের বেশ কয়েকজন মেহুলকে দেখতে এসেছে। প্রত্যেকেই দোষারোপ করছে এখন মেহুলের বাবাকে। সবাই বলছে, কি দরকার ছিল ওইটুকু মেয়েকে বিয়ে দেওয়ার। জনার্দন বাবু মেহুলের বিয়েতে এসেও বলেছিলেন, এইটুকু মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছ, দেখো পরে পস্তাতে হবে না তো। তাছাড়া ওর বয়সে সবাই তো পড়াশোনা করছে স্কুলে, কি দরকার। ভালো ডাক্তার পাত্র পেয়েছে দাদা, তাই ওর বাবা আর পাত্রকে হাতছাড়া করতে চাইছে না। ঠিক এই কথাটাই জবাব দিয়েছিল মেহুলের মা। আজ মেয়ে পাগলের মতো করছে বলে মেহুলের মা বলল, আই ছাড়, কি করছিস, হাত ছাড়, আমি যাবো না, আমি যাবো না পকাইদা, আমি যাবো না। জনার্দন বাবু বললেন, অনেক হয়েছে মেহুলের মা, নিজের মন মানি করে অনেক কিছু করেছো, এইবার মেয়েটাকে ছাড়ো। পকাই যখন ওকে দায়িত্ব সহকারে নিয়ে এসেছে ইউপি থেকে এত দূর, তাহলে চিকিৎসার দায়িত্বটা না হয় ওরই থাক। পকাই, তুই বড় হয়েছিস, গ্রামে মান্যগণ্যি তোর বাবা মা, দেখ বাবা, তুই যেটা ভালো বুঝিস কর। পকাইয়ের বাবাও এসেছিলেন, পকাইয়ের মা এসেছিলেন। মেহুলের মাথায় হাত রেখে বললেন, আমার বাড়ি যাবি? হ্যাঁ যাবি আমার বাড়ি? কিছুক্ষণ তাকিয়ে থেকে মেহুল চিনতে পারলো, বলল, জেঠিমা, জেঠিমা, তোমার এই শাড়িটা পরেছিলাম, আবার দেবা পরতে? হ্যাঁ দেবা। প্রচন্ড টর্চারে মেহুলের মানসিক পরিস্থিতি প্রচন্ড খারাপ। কখনো কখনো তার মেমোরি আসে, কখনো কখনো লস হয়ে যায়। ডাক্তার এটাই বলেছিলেন, এমনকি ওর রিপোর্টেও সেটা স্পষ্ট লেখা। মেহুলের মা বললেন, নিয়ে যান ওকে, নিয়ে যান। বিসর্জন তো ওকে আগেই দিয়ে দিয়েছি, এখন বেঁধেই বা কি করব। পকাই মেহুলের হাতটা শক্ত করে ধরল। মেহুলের মা মেহুলের মাথায় হাত রেখে আশীর্বাদ করতে যাবেন, মেহুল চিৎকার করে সেই হাত সরিয়ে দিল, বলল, সর্বনাশী, আমার মাথায় হাত দিবি না, তোর জন্য, তোর জন্য আজ আমার এই অবস্থা। তাড়িয়ে দিচ্ছে নিজের মাকে।
গ্রামের সকলে বুঝতে পারলেন মেহুল পাগল হয়ে গেছে। পকাই বলল, হায় হায়, আমার সঙ্গে চো। কাকিমা, তোমার শাড়ি আমি পরবো, বাচ্চাকে দুধ খাওয়াবো, দেবে দেবে তো? দেবো তো মা, দেবো তো। চোখের জলটা মুছলেন পকাইয়ের মা। পকাইয়ের বাবা বললেন, এবার কি করবি? যেটা আমার করণীয় অনেক বছর আগে ছিল বাবা, যেহেতু তখন চাকরি বাকরি করতাম না তাই পারিনি, কিন্তু এবার করব। মেহুল এখন অ্যাডাল্ট, ওকে আমি বিয়ে করব, ওকে আমি চিকিৎসা করে সুস্থ করাবো। ওর ছেলে হওয়ার স্বপ্ন পূরণ হতে দেয়নি ওর আগের বিয়ের, তবে এবার সেই দায়িত্ব আমি নিলাম। সাবাস, এই না হলে আমার ছেলে। তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে বাবা। সত্যি তুই গ্রামের গর্ব, বললেন জনার্দন বাবু। কেউ তোকে বাধা দেবে না। কি গো মেহুলের বাবা মা, তোমরা কিছু বলবে? মেহুলের বাবা মা হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে, শুধু বললেন, প্রায়শ্চিত্ত যদি থাকে সেটাই। তাহলে মেয়ের বিয়ের বন্দোবস্ত করো। এইখানেই 4টে কলা গাছ পুঁতে মেয়েকে পার করে দাও। পকাই, পারবি তো বাবা? বললেন পকাইয়ের বাবা। পকাই মেহুলের হাতটা শক্ত করে ধরে বললেন, কিরে, তোর জন্য কি খেলতে ভাল লাগে? রান্নাবাটি। আমার সাথে খেলবি? হ্যাঁ খেলবো। কিভাবে খেলবি? আমি রান্না করে দেবো, তুমি খাবে, আমাদের ছেলে হবে। আমি এইভাবে, ঠিক যেইভাবে ছোটবেলায় কোলবালিশ নিয়ে খেলা করতো, মেহুল সেই রকম ভাবেই পকাইকে দেখায়। পকাই মেহুলকে বুকের মধ্যে শক্ত করে আঁকড়ে ধরে, চোখে টপ টপ করে জল পড়ে, বলে, কখনো তোকে আর ছাড়বো না রে। ভুল করেছি জীবনে, তবে শুধরানোর যখন সুযোগ এসেছে, আর সেটাকে আমি ত্যাগ করব না, কিছুতেই না। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।